হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি এসএসসি স্ট্যান্ডার্ড তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের ক্লাস 9 অ্যান্ড 10-এর অধ্যায় নাম্বার 13 অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 13 সাধারণ গণিতের ধারা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে আসছি। আমি এই ক্লাসের পুরোটা সময় জুড়ে চেষ্টা করব কোন ওয়েতে কিভাবে এবং আমি তোমাদেরকে কিভাবে বোঝালে এই অধ্যায়টা তোমাদের কাছে অত্যন্ত সহজ লাগবে, আমি এই চেষ্টাটা সারা ক্লাস জুড়ে করে যাব। তো বন্ধুরা, আসো সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। আর যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবা। তো আমরা ক্লাসটা শুরু করি। ধারা, অ্যাকচুয়ালি ধারা বলতে কি বোঝায়? ধারা বলতে অ্যাকচুয়ালি অনুক্রমকে বোঝায়, বা অনুক্রমের পদগুলো যখন পরস্পর যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত হয় তখন এটা ধারা হয়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেছে যে অ্যাকচুয়ালি অনুক্রমটা কি, তাই না? তো আমরা পর্যায়ক্রমে সবই আলোচনা শুরু করব। তো প্রথমে আমরা এখানে ইন্ডিকেট করছি সসীম ধারা। এখানে তোমরা লক্ষ্য করতে পারছো সসীম ধারা। তো আমরা সসীম ধারা পড়ব কারণ সসীম ধারার পদগুলো নির্দিষ্ট, ঠিক আছে? আর আমাদের জেনারেল ম্যাথের আলোচনা সসীম ধারার মধ্যে সীমাবদ্ধ। তো প্রথমে আমরা যেটা দেখতে করছি এখানে সেটা হচ্ছে অনুক্রম। এই অনুক্রমটা কি জিনিস? এখানে দেখো লেখা আছে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী সুষমবদ্ধভাবে কোনো কিছু সাজানো হলে তাকে অনুক্রম বলে। এখানে পরস্পর পদগুলো সম্পর্কিত, মানে সুসংজ্ঞায়িতভাবে কোনো কিছু যদি সজ্জিত থাকে বা একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করে একটা নির্দিষ্ট ওয়ে মেনটেন করে যদি কোনো কিছু সজ্জিত থাকে সেটা হচ্ছে অনুক্রম। তো দেখো অনুক্রমগুলো আমরা লক্ষ্য করি। দেখো এটা আলু, ঠিক আছে? আলু থেকে চলে আসছে কি পটল। এটা কিন্তু এক ধরনের সবজি। এই দুটোর মধ্যে আমরা অনুক্রম বা রিলেশন যেটা সেটা লক্ষ্য করতে পারছি। আবার দেখো ঢাকা রাজশাহী, তুমি কিন্তু ঢাকার সাথে আলু দিতে পারবো না, কারণ ঢাকা একটা স্থানের নাম, রাজশাহী একটা স্থানের নাম। আবার তুমি এখানে দেখো দিনা প্লাস এখানে দেখো রামিসা, এটা দুটো মেয়ের নাম। এখানে তুমি দিনার সাথে আলু বা পটল যুক্ত করতে পারবা না, ঠিক আছে? আবার দেখো স্কুল, এটা হচ্ছে কলেজ, এটা হচ্ছে দেখো একটা শিক্ষা প্রতিষ্ঠানের নামসমূহ, ঠিক আছে? এখন দেখো নিচের লাইনগুলো হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু তোমাদের জন্য এইভাবে একটু উঁচা করি। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে কি, দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে পরস্পর সম্পর্কিত এবং সংজ্ঞায়িত পদগুলো যখন যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, বা পরস্পর সম্পর্কিত অনুক্রমগুলো যখন যোগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে ধারা। এখন আমরা ধারার আলোচনা আসছি। আমরা পরের পৃষ্ঠা লক্ষ্য করি। পরের পৃষ্ঠা লক্ষ্য করলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখো এই যে আমি এখানে নিয়ে আসছি ধারা। তো আমি কি বললাম, ধারা কাকে বলে? অনুক্রমের পদগুলো পরস্পর যোগ চিহ্ন দিয়ে যুক্ত থাকলে বা যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকলে তাকে ধারা বলে। তোমরা ইচ্ছে করলে আমার এই পুরো নোটটা করে নিতে পারবা। তোমার বেসিক যদি ধারা সম্পর্কে জিরো হয়, জিরো থেকে হিরো বানানোর দায়িত্ব আমার। কারণ একটা বিষয়বস্তু আমি যত ক্লিয়ারলি তোমাকে বুঝাইতে পারবো তুমি তত সুন্দরভাবে বুঝবা। বিভিন্ন মানুষের বচনভঙ্গি, বিভিন্ন মানুষের উপস্থাপন ক্ষমতা আলাদা হয়ে থাকে, ঠিক আছে? এখন দেখো আমরা ধারা কাকে বলে সেটা জেনেছি, ঠিক আছে? এখন আমরা জানবো ধারার ক্লাসিফিকেশনটা। তো দেখো ধারার ক্লাসিফিকেশনটা হচ্ছে, প্রথমত ধারা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অসীম ধারা, আর একটা হচ্ছে সসীম ধারা। এখন যে ধারা সেটা হচ্ছে সসীম ধারা, ঠিক আছে? আর যে ধারার পদসংখ্যা অনির্দিষ্ট, ঠিক আছে, ডট 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 দিয়ে থাকবে, সেটা হচ্ছে অসীম ধারা। তোমরা যারা নিউ 9-এ উঠছো এবং নিউ 10-এ উঠছো, আবার ক্লাসটা যদি তোমরা করো, আমি তোমাদের প্রতিশ্রুতি দিতে পারি তোমরা একটু হলেও উপকৃত হবা এবং নিজেদের স্কিলকে একটু হলেও ডেভেলপ করতে পারবা। তো দেখো, আবার সসীম ধারার ডেফিনেশনটা হচ্ছে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব সমান্তর ধারা কি, আবার পর্যায়ক্রমে আলোচনা করব গুণোত্তর ধারাটা কি। এইখানে আমরা অসীম ধারাতে যেটা দেখতেছি সমান্তর ধারা আর হচ্ছে গুণোত্তর ধারা। এই দুটো হচ্ছে যে ধারার পদসংখ্যা নির্দিষ্ট, আর অসীম ধারা হচ্ছে যে ধারার পদসংখ্যা অনির্দিষ্ট। তারপরে আমি চেষ্টা করব আমার অবস্থান থেকে তোমাদেরকে কিভাবে সহজভাবে বোঝানো যায়। তো বন্ধুরা, আমরা পরের পেজে যাচ্ছি। আমরা অসীম ধারা, সসীম ধারা এবং সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা মানে গুণোত্তর ধারা বিষয়ে ডিপলি আলোচনা করব। তো আমরা পরের পেজে আসছি। দেখো এইখানে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন তোমার মনের মধ্যে প্রশ্ন জাগবে সমান্তর ধারা কি? আমরা ধারা সম্পর্কে ইতপূর্ব অবগত হয়েছি। সমান্তর ধারা হচ্ছে যে অনুক্রমের পদগুলো পরস্পর যোগ চিহ্ন দ্বারা যুক্ত হয় এবং পাশাপাশি যে কোনো দুটি পদের পার্থক্য সর্বদা সমান থাকবে তাকে
সমান্তর ধারা বলে। আমি চেষ্টা করেছি সমান্তর ধারা তোমার ডেফিনেশনটা কতটা সহজভাবে দেয়া যায়। এখানে সমান্তর ধারায় প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা। তোমার পাশাপাশি পদের পার্থক্য এখানে বলা হচ্ছে সাধারণ অন্তর। আমি যদি হুট করে সাধারণ অন্তর বলি তোমরা ঘাবড়িয়ে যাবে, সেজন্য আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বিষয়টা উপস্থাপন করার, যে অ্যাকচুয়ালি ডি বলতে সাধারণ অন্তর বোঝায়, কিন্তু সাধারণ অন্তর কি, ধারার যে কোনো পরস্পর পাশাপাশি যে কোনো দুইটি পদের পার্থক্য। আর এস বলতে বোঝানো হয় ধারার নির্দিষ্ট সংখ্যক পদ সংখ্যার সমষ্টি। ঠিক আছে, এখন দেখো সাধারণত সমান্তর ধারা যেটা হয় সেটা হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস টু ডি, এ প্লাস থ্রি ডি। এখন তোমার মনে হইতে পারে এটা কি, এটা কিছুই না, তুমি জাস্ট যে কোনো দুইটি পরপর দুইটি যে কোনো পদের পরপদ আর হচ্ছে পূর্বপদ, মানে পরেরটার সাথে পূর্বেরটা তুমি মাইনাস করবা, করে দেখবা প্রতি ক্ষেত্রে ডি পাওয়া যাচ্ছে, অর্থাৎ পরস্পর দুটি পদের পার্থক্য যেটা সেটা পাওয়া যাচ্ছে ডি। ঠিক আছে, এখন আমরা একটা বাস্তবিক উদাহরণ দেই বন্ধুরা, কারণ উদাহরণ দিলে তোমরা বিষয়টা সম্পর্কে বেশি ক্লিয়ার হবে। যদিও তোমার একটু দেখা যাচ্ছে না, আমরা একটু পেজটা করে নেই। এইখানে দেখো যেটা হচ্ছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14। ঠিক আছে, এটা একটা ধারা, এটা একটা সমান্তর ধারা। আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করবো যে এটা একটা সমান্তর ধারা? তোমার ফর দ্য ফার্স্ট অফ অল দেখতে হবে এই ধারার যে কোনো দুইটা পদ। ঠিক আছে, ধরো আমি 11 এবং 14 নিলাম, ঠিক আছে, নিয়ে পরপদের সাথে পূর্বপদ মাইনাস করতে হবে। পরপদ মানে হচ্ছে পরেরটা, পূর্বপদ মানে হচ্ছে পূর্বেরটা। ঠিক আছে, তো দেখো 14 মাইনাস 11 যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি কত, 3। ঠিক আছে, আবার দেখো 8 মাইনাস যদি 5 করি তাহলে আমরা কত পাচ্ছি, 3। আবার দেখো 11 মাইনাস যদি আমরা 8 করি তাহলে পাচ্ছি কত, 3। তুমি যে কোনো পাশাপাশি দুইটি পদের পরপদ এবং পূর্বপদ অ্যানালাইসিস করবা, করার পরে তোমার প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর বা যে কোনো পাশাপাশি দুটি পদের পার্থক্য একই থাকবে প্রতি ক্ষেত্রে। ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো এটা একটা সমান্তর ধারা। অন্তর, অন্তর বলতে বোঝা হচ্ছে বিয়োগফল, সম মানে সমান, সমান বিয়োগফল মানে যে কোনো দুটি পাশাপাশি পদের পার্থক্যটা সর্বক্ষেত্রে সমান থাকবে। ঠিক আছে, এখন দেখো আমি এখানে তোমাদেরকে দেখালাম পাশাপাশি দুইটা পদের পার্থক্য সব জায়গায় সমান থাকতেছে। ঠিক আছে, এখন আমরা পরের পৃষ্ঠায় অবগত হই। এখন এইখানে যেটা আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে, দেখো আমি এই অধ্যায়ে তোমার এই পর্বে, ক্লাসের এই পর্বে আমি ধারা সংক্রান্ত সকল বেসিক আলোচনা করে তোমাদেরকে এত সহজভাবে বোঝানোর চেষ্টা করব যেটা তোমাদের কল্পনা অতীত। এখনও দেখো সমান্তর ধারা সংক্রান্ত সূত্রাবলী। ঠিক আছে, এখন ধারার কিছু সূত্র আছে যেটা তুমি বলবৎ করে বা প্রয়োগ করে ধারা সংক্রান্ত সকল গাণিতিক সমস্যার সমাধান করতে পারবা। এখন কথা হচ্ছে, দেখো ধারার যে সূত্র আছে, ধারার যে কোনো পদ তুমি নির্ণয় করার জন্য, মানে তোমারে যদি বলে তুমি বাবা 20তম পদ নির্ণয় করো, তুমি বাবা 30তম পদ নির্ণয় করো, তখন এই পদটা নির্ণয় করার জন্য আমরা কি করবো, একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এখন এ হচ্ছে কি, আমরা পূর্বে অবগত হয়েছি, এ হচ্ছে ধারার প্রথম পদ। এন কি, এন হচ্ছে যে পদটা আমার নির্ণয় করতে হবে, মানে আমার যদি বলে 20তম পদ তাহলে আমি এনের জায়গায় 20 বসাবো, 10তম পদ বললে এনের জায়গায় 10 বসাবো। আর ডি আমরা কি জেনেছি, সাধারণত। নো, আমি আরও সহজভাবে বুঝাচ্ছি, সাধারণত না, ধারার যে কোনো পাশাপাশি দুইটি পদের পরপদ মাইনাস পূর্বপদ যেটা পাওয়া যাবে সেটা, পরপদ পরেরটা, পূর্বপদ হচ্ছে পূর্বেরটা। ঠিক আছে, আমরা সাধারণত বলতেই যাব না, ধারার যে কোনো দুটি পাশাপাশি পদের বিয়োগফল, অর্থাৎ পাশাপাশি পরপদ এবং পূর্বপদের বিয়োগফল, পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা জানলাম, এখন আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন এইখানে আছে দেখো 5, 8, 11, 14। আগের উদাহরণটার সাহায্যে বোঝার চেষ্টা করতেছি। তুমি যদি একটা বোঝো, তোমার দুনিয়ার যে প্রান্তে থেকে উদাহরণে এসে দিক না কেন তুমি পারবা ইনশাল্লাহ। এখন দেখো আমার বলা হয়েছে ধারার কোন পদ, 383। ঠিক আছে, ধারার যে কোনো একটা পদ তো 383 হবে, অবশ্যই হবে। তো আমি ধরি এনতম পদ হচ্ছে 383, দিয়ে আমরা লিখবো, হ্যাঁ প্রথমে তোমার আইডেন্টিফাই করতে হবে ধারাটা সমান্তর ধারা নাকি ধারাটা গুণোত্তর ধারা। এখন আমরা সমান্তর ধারা সম্পর্কে জানছি, তো এটা জানার জন্য কি করতে হবে, তোমার দেখতে হবে প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর বা পাশাপাশি দুটি পদের পরপদ এবং পূর্বপদের বিয়োগফল যেটা,
এইটা সেম কি না, ঠিক আছে? তো এইটা করতে আমাদের কি করতে হচ্ছে, আমরা এই ধারাটা অ্যানালাইসিস করতেছি 8 মাইনাস 5 ইজিক্যাল টু 3, আবার দেখো 11 মাইনাস 8 ইজিক্যাল টু 3, আবার দেখো 14 মাইনাস 11 ইজিক্যাল টু 3। প্রতি ক্ষেত্রে যে সাধারণ অন্তরটা সমান। তো আমরা ধরবো ধারার তম পদ হচ্ছে 383। আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। দেখো পরের পৃষ্ঠাতে কি বলা হয়েছে, উই নো দ্যাট, আমরা জানি যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে ধারার তম পদ নির্ণয়ের সূত্র। তো আমরা দেখো a সমান সমান একটা নির্দিষ্ট মান পেয়েছি, n আমারে বের করতে হবে, কারণ 383তম পদ কত। তো এখানে দেখো প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমার যেটা আছে এইটা হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজিক্যাল টু 383। আমরা লিখে ফেললাম, কারণ তম পদের মান তো আমার 383 আসবেই, তাই না? তো দেখো আমরা এই সম্পর্কে যেটা জানছি, এ হচ্ছে 5, n-1 থাকতেছে, এখানে 3 থাকতেছে, দিয়ে আমি আবার 383 লিখতেছি, 5 লিখলাম, এখানে গুণ করে দিছি, 3n-3 আছে, তারপর আবার 383 লিখছি। এখন দেখো আমরা এখানে যোগ বিয়োগ করছি, যা আসছে এখানে আসছে 3n প্লাস 2 ইজিক্যাল টু 383। আমরা 2 ওই পাশে পক্ষান্তর করলাম, করার পর যেটা আসছে 385, ঠিক আছে? 3n ইজিক্যাল টু 385, n ইজিক্যাল টু আমার সর্বশেষ যেটা আসছে সেটা চলে আসছে হচ্ছে 127। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি ধারাটির তম পদ 127। তাহলে আমরা বিষয়টা সম্পর্কে লক্ষ্য করলাম। আবার নির্দিষ্ট সূত্র প্রয়োগে তুমি ধারার নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টিও নির্ণয় করতে পারবা। এটা আমরা এবার লক্ষ্য করি, এটা আমরা লক্ষ্য করবো এবার। আচ্ছা পরের পৃষ্ঠায় যাই। দেখো এইখানে ধারার পদসমূহের সমষ্টিকে প্রকাশ করা হয় এস দ্বারা। এস যখন তোমারে বলবে তখন তুমি ভাববা এখানে ধারার নির্দিষ্ট সংখ্যক পদ যোগফল নির্দেশ করা হয়েছে। আবার এখানে দেখো এ বলতে আমরা কি জানি, যে কোনো ধারার প্রথম পদ। আবার দেখো আমরা এইখানে যেটা দেখতেছি ডি হচ্ছে সাধারণ অন্তর, আর এন হচ্ছে যে পদটা উল্লেখ করা থাকবে। অর্থাৎ যদি বলে 10টা পদের সমষ্টি নির্ণয় করো তাহলে 10, যদি বলে 5টার করো 5, 3টার করো 3, মানে যেটা থাকবে সেটা আমরা এনের জায়গায় বসাবো। তো একটা উদাহরণের সাহায্যে এবার বিষয়টা লক্ষ্য করি, ঠিক আছে? আমরা লিখছি দেখো 1 2 3, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা কিন্তু একটা ধারা, কারণ এখানে একটা নির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান, পাশাপাশি পদগুলো যোগ চিহ্ন দ্বারা যুক্ত। তো সেখানে প্রথমত আমরা শিওর হলাম যে এটা একটা ধারা। তো শিওর হওয়ার পরে আমার একটা কি আছে, আমি এটা অ্যানালাইসিস করবো এটা সমান্তর ধারা কিনা। সমান্তর ধারা অ্যানালাইসিস করার জন্য আমার কি করতে হবে, সমান্তর ধারা অ্যানালাইসিস করার জন্য আমার যে কোনো পাশাপাশি দুইটি পদের পরপদ মাইনাস পূর্বপদ করতে হবে, অর্থাৎ পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। তো আমরা যদি এখানে লক্ষ্য করে দেখো 2 মাইনাস 1, এখানে ডিফারেন্সটা হচ্ছে 1, এখানে দেখো 3 মাইনাস হচ্ছে 2, এখানেও ডিফারেন্সটা হচ্ছে 1, ঠিক আছে? এভাবে আমরা যে পরপদ এবং পূর্বপদে লক্ষ্য করি না কেন, প্রতি ক্ষেত্রে আমরা দেখব যে ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে 1। আর এটা যদি প্রতি ক্ষেত্রে সমান থাকে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো এইটা একটা সমান্তর ধারা। তো আমরা এবার সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা বলবৎ করব। যদিও সূত্রটা আমি তোমাদের সুবিধার্থে এখানে আবার লিখতেছি। সূত্র হচ্ছে এস ইজিক্যাল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইখানে দেখো এন বলতে যে পদটা বের করতে বলা হবে, যে কয়টা পদের সমষ্টি বের করতে বলা হবে ওইটা, আর এ হচ্ছে প্রথম পদ, আর ডি হচ্ছে যে কোনো দুইটি পাশাপাশি পদের বিয়োগফল। এই প্রশ্নটা সম্পর্কে আমরা পূর্বে অবগত হয়েছি। এখানে দেখো, তো আমরা দেখো এই ধারাটা যেহেতু লক্ষ্য করতেছি, এই ধারার প্রথম পদ কি, আমরা এখানে লিখবো, এখানে লিখে পর ধারার প্রথম পদ 1, ডি অর্থাৎ যে কোনো পরস্পর দুটি পাশাপাশি দুটি পদের পরপদ এবং পূর্বপদের বিয়োগফল আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 1। ওকে, আবার আমার বিষয় বলতেছে এন ইজিক্যাল টু হোয়াট, আমি সমষ্টি নির্ণয় করব। আমাদের দেওয়া আছে ধারার হচ্ছে আমি তোমাদেরকে মেনশন করতে ভুলে গেছি, এইখানে দেখো সর্বশেষ পদ হচ্ছে 99। তো আমরা এই 99কে ধরবো হচ্ছে তম পদ। তো আমরা এখানে তম পদ নির্ণয়ের যে সূত্র আছে ওইটার মাধ্যমে অ্যানালাইসিস করবো যে 99 যে কততম পদ। যখন আমার কাছে কততম পদ চলে আসবে তখন আমি এই সূত্রের এনটা পেয়ে যাব, ঠিক আছে? তো দেখো এইখানে ধারার তম পদ আমরা ধরলাম 99, দিয়ে a প্লাস n-1 দুই যে সূত্রটা আছে এই সূত্রটা দিয়ে আমরা সুন্দরভাবে 99 কততম পদ সেটা
অ্যানালাইসিস করে ফেলতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো আমি এখানে অ্যানালাইসিস করে পেলাম এন হচ্ছে 99 হচ্ছে 99তম পদ, মানে 99 যে পদটা আছে এখানে এটা হচ্ছে 99তম পদ। ঠিক আছে, তো ফর দ্য ফার্স্ট অফ অল আমরা এটা অ্যানালাইসিস করে বের করতে পারলাম যে 99 কততম পদ। তো আমরা এখানে বের করেছি 99 হচ্ছে 99তম পদ। এখন আমাদের কাজ হচ্ছে বন্ধুরা, আমরা কি করব, আমরা সুন্দরভাবে একদম দেখব 99টি পদের অর্থাৎ 99টি পদের সমষ্টি কত। দ্যাটস ওয়াই আমার যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, উই নো দ্যাট s is equal to n by 2 second bracket 2a plus n minus 1 to d second bracket close. ওকে, এখন দেখুন n এর জায়গায় আমরা যেটা বসাবো এটা হচ্ছে 99, এর জায়গায় আমরা যেটা বসাবো সেটা হচ্ছে 1, 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। ঠিক আছে, প্লাস n এর জায়গায় আমরা যেটা বসাবো সেটা হচ্ছে 99 মাইনাস 1। তো 99 মাইনাস 1 ইজ ইকাল টু 98 হয়, আমি এটা একবারে লিখে দিয়েছি ইন্টু 1, কারণ এই যে ডি আছে, তো ডি এর মান আমরা কি জানেছি 1। ঠিক আছে, এখন দেখো এখানে 2 আছে, আমরা যেভাবে কাটাকাটি করার পরে 99 ইন্টু 50, ঠিক আছে, দেয়া আমার অ্যান্সারটা চলে আসছে 4950, অর্থাৎ এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন দেখো আমি তোমাদের বন্ধুরা যে বিষয়টা বলবো, এই যে সমান্তর ধারা সম্পর্কিত যে সূত্রগুলি আমরা জানলাম সেটার সামারিটা তোমাদেরকে তুলে দিই। আর এনতম পদ সম্পর্কে আমরা কি জানছি, এনতম পদ নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, আবার দেখো এনতম পদের সমষ্টি সম্পর্কে যা জানছি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমরা যেটা জানি এ হচ্ছে প্রথম পদ, ডি বলতে বোঝানো হয় সাধারণ অন্তর অর্থাৎ পরস্পর দুটি পদের পার্থক্য, আর এন বলতে যে এন মানে যে পদটা তোমার মেনশন করবে, যে বলবে ভাই 10তম পদ নির্ণয় করো, 10টা পদের সমষ্টি নির্ণয় করতে করো, বা এটা 5ও হতে পারে, এটাও 5 হতে পারে, এটাও 3 হতে পারে। অ্যাকচুয়ালি যেটা কোশ্চেনে মেনশন থাকবে আমরা সেটা এন ধরে নেব। ঠিক আছে, ধরে নেওয়ার কিছু নাই, যেটা কোশ্চেনে থাকবে সেটা। এখন আমরা সমান্তর ধারা সম্পর্কে যথেষ্ট অবগত হয়েছি। সমান্তর ধারা সংক্রান্ত কিছু এক্সট্রাঅর্ডিনারি সূত্র আমরা আলোচনা করব, যদিও এটা আমাদের পাঠ্য বইয়ের আলোচনার বহির্ভূত, তারপরেও এই সূত্রগুলো বলবৎ করে অনেক ম্যাথ আসে। তো যদি বলে এন সংখ্যক অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করো, তোমার যদি বলে 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করো, তখন তুমি কি করবা, এই যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করবা, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। ঠিক আছে, দিয়ে বা আমি এন স্কোয়ার প্লাস এন ডিভাইডেড বাই টু লিখতে পারি। এখন এন যদি তোমার বলে স্বাভাবিক সংখ্যা 50টা সমষ্টি বের করো, এন এর জায়গায় জাস্ট 50 অ্যাপ্লাই করে দিবা, দ্যাটস ইট। আবার যদি বলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো, মানে এই স্বাভাবিক সংখ্যাগুলো আছে 1 2 3 4, এগুলো বর্গের সমষ্টি। ধরো আমার বলা হলো 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো, তাহলে দেখো 1-এর উপর বর্গ দিলে 1 স্কোয়ার, 2-এর উপর বর্গ দিলে 2 স্কোয়ার অর্থাৎ 4, তাহলে প্রথম দুটোর সমষ্টি হচ্ছে 5। এইভাবে আমরা হিসাব করতে গেলে বিষয়টা অ্যাকচুয়ালি কষ্টসাধ্য হয়, দ্যাটস ওয়াই আমরা সূত্র নিয়ে আসছি। সূত্রটা হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। এইখানে তোমার যদি বলা হয় n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বা 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো, তুমি সিম্পলি কি করবা, এর জায়গায় জাস্ট 10 ইনক্লুড করে দেবা, দ্যাটস ইট, তোমার সুন্দরভাবে একটা অ্যান্সার চলে আসবে। আবার দেখো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি বলে, তাহলে এটা সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, মানে স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা আছে ওইটার উপরে জাস্ট স্কোয়ার দিয়ে দিবা, হোল স্কোয়ার দিয়ে দিবা, দ্যাটস ইট। ঠিক আছে, আমরা 3টা সূত্র সম্পর্কে অবগত হয়েছি। আশা করি তোমরা এই 3টা সূত্র ভালোভাবে আয়ত্ত করে নিবা এবং এই 3টা সূত্র সংক্রান্ত যে ম্যাথই আসুক না কেন তোমরা পারবা ইনশাল্লাহ। এখন আমাদের সাধারণ সমান্তর ধারা যেটা আছে, সমান্তর ধারার পর্বটা শেষ।